আজকে মনমিতালিতে দেখা হলো আমাদের তাপস লস্করের সাথে। কত বন্ধু কত জায়গায় ছড়িয়ে রয়েছে, সেদিনের স্মৃতি সব। তখন অল্প বয়স, পৃথিবী জয় করার অভিলাষা, তাই নিয়ে কলেজ দুর্দার করে 2-3 বছর পার করে ঝাঁপিয়ে পড়লাম জীবন সমুদ্রে। কে কোথায় ছিটকে গেলো জানি না। আজকে হয়তো সবাই খানিকটা শক্ত মাটির খোঁজ পেয়েছি, জীবনটা এক জায়গায় প্রতিষ্ঠা করেছি, সংসারটাকে দাঁড় করাবার চেষ্টা করছি। প্রায় 3 দশক অতিক্রান্ত। 3 দশকে প্রতিটি মানুষের মনের পৃথিবী পাল্টে গেছে। আগের মতো নেই যে ক্লাস না করে বা প্র্যাকটিক্যাল না করে সিনেমা দেখতে যাবো বা ব্যান্ডেল চার্চে চলে যাব বা কোথাও ঘুরতে চলে যাবো। আজকে বোধহয় লোককে সময় দিলেও কেউ আর যাবে না, কারণ পৃথিবীটা তো পাল্টে গেছে। সে কার পৃথিবী কতটা পাল্টেছে সেটাই একবার ভালো করে জানার, প্রতিটি মানুষের মনের পৃথিবীকে জানার জন্যই এই মনমিতালির প্রয়াস, যার জন্যই এই মনমিতালি বারবার করা হয় বিভিন্ন বন্ধুকে নিয়ে, তাদেরকে চিনে নেওয়ার জন্য। তাপস, বলো, মানে তোর শুরুটা কোথায়? মানে কোথায়? মানে একেবারে মানে তোর জন্ম? আমার জন্ম গ্রামে। গ্রামে বলতে কোথায়? এখান থেকে আমার গ্রামের বাড়ি 8 কিলোমিটার। মানে তুই এখন থাকিস কোথায়? 8 কিলোমিটার না, কম, 7 কিলোমিটার মতো। এখন থাকিস কোথায়? এখন থাকি চাকদা। চাকদা, রঞ্জনপল্লী। আচ্ছা, চাকদা রঞ্জনপল্লী। আর তোর গ্রামের বাড়ি কোথায় ছিল? এখান থেকে চাকদা বনগাঁ যে রোডটা গেল, সুট্রা বাজার হাট বলে একটা জায়গা আছে, স্টপেজ আছে, ওখান থেকে উত্তরে একটা রাস্তা চলে গেছে, পাকা রাস্তা এখন, বর্তমানে পাকা রাস্তা, আগে ছিল কাঁচা একদম। প্রায় 2 কিলোমিটার গেলে আমার গ্রামের বাড়ি, যেখান থেকে আমি মানে আমার জন্ম যেখানে এবং যেখান থেকে আমি পড়াশোনা শুরু করেছি। মানে প্রাইমারি স্কুল কোথায়? ওখানে আমার পাশেই প্রাইমারি স্কুল। ওখানে প্রাইমারি স্কুলের নাম কি ছিল? ওই যে আমাদের গ্রামটার নাম হচ্ছিল না, গ্রামটার নাম ছিল ঘোলা। ঘোলা, আচ্ছা। হ্যাঁ, আর প্রাইমারি স্কুলের নাম ছিল ঘোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ওখান থেকে শুরু। ওখানে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা। তারপরে সোজা চলে গেছি পাশেই একটা আমাদের একটা জুনিয়র হাই স্কুল ছিল পাশের গ্রামের, ইছাপুর বলে। 1 বছর মানে 5-এ ভর্তি হয়ে 5 পাস করে চলে গেলাম বিষ্ণুপুর হাই স্কুলে। আচ্ছা, বিষ্ণুপুর মানে রাজাদের এরিয়া? হ্যাঁ, রাজাদের বাড়ির ওখানে স্কুল। রাজাদের বাড়ি, তুই তো রাজাদের বাড়ি গেছিস, ওখানে স্কুল? রাজাদের আমি যাইনি, যাবো। যাসনি তুই বিষ্ণুপুর? না। আচ্ছা, যাই হোক, বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের পাশেই স্কুলটা, ওইখানে মাধ্যমিক পাস, মাধ্যমিক অবধি পড়া। ওখান থেকে মাধ্যমিক পাস করে চলে আসলাম চাকদা। 1986 সালে আমাদের চাকদা আমাদের একটা বাড়ি আছে, যেটা এখন কাজ হচ্ছে, সেই বাড়িতে চলে আসা এবং ভর্তি হওয়া হচ্ছে রামলাল না, বাপুজি বিদ্যা মন্দিরে, চাকদা বাপুজি বিদ্যা। ওখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করে চলে যাওয়া হচ্ছে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে। তো তুই যখন গ্রামে তৈরি হয়েছিলি, মানে কি কি জায়গাটা বললি? ঘোলা। ঘোলার কথা এখন মনে পড়ে? হ্যাঁ, এখন যাওয়া আসা করিস? হ্যাঁ, মানে যাওয়া আসা বলতে আগের মতো অত নেই হয়তো। মানে কীভাবে মনে পড়ে? মানে বাবা পিটিয়েছে, তুই রাস্তা দিয়ে পালাচ্ছি, দৌড়াচ্ছি? সব মনে পড়ে আমার। স্কুল থেকে কত তাড়াতাড়ি বাড়ি যাব, বাড়ি গিয়ে আগে খেলার মাঠে খেলতে যাব, কোনো রকম দুটো খেলাম, কোনো রকম খাওয়া আর কি, খাওয়াটা অপ্রয়োজনীয়। তখন কতক্ষণ আমি খেলার মাঠে যাব, ফুটবল খেলবো বা ক্রিকেটের সময় ক্রিকেট খেলবো, সেইটাই ছিল মানে উদ্দেশ্য। তারা মানে সপ্তাহে গড়ে কদিন মার খেতিস? বাবা তো মারতো না, মা মেরেছে 1-8 দিন, হয়তো আমার খেয়াল নেই বাবার মারটা, মা মেরেছে কয়েকদিন। মানে সপ্তাহে গড়ে? আর আমাদের গ্রামে কি বলতো, খুব তাড়াতাড়ি মানে রাত্রে শোয়া হতো 8টা 8:30টার সময়, আর খুব ভোরে 4টে 4:30টায় আমাদের উঠে পড়তো, না উঠলেই মারতো বা বকা দিত। মানে ভোরবেলা থেকে মার খেয়েই শুরু করতিস? হ্যাঁ, মাঝে মাঝে, সেটা মাঝে সাঝে একটু দেরি হতো ঘুম থেকে উঠতে। ভোর হলো, তারপরে হয়তো মাঠের থেকে, খেলার মাঠের থেকে সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার হয়েছে, তাও মানে খেলে যাচ্ছি, আড্ডা মারতে মারতে আসছি বাড়ি, বকা খাওয়া, লাগাম ছাড়া জীবন। দিদিদের কাছে বকা খেয়েছি, এইভাবেই চলেছে। মানে ছোটবেলা বেশ কালারফুল ছিল। কালারফুল ছিল, এখনও
খুব মিস করি আমি ছোটোবেলাটাকে, আমার গ্রামকে আমি খুব মিস করি, এবং আমার গ্রামটা দেখতে যথেষ্ট সুন্দর, ভালো, একেবারে সবুজ চারিদিকে, মাঠের জমি, খুব ভালো। এখন আমি খুব মিস করি আমার তো এখন তো শহরে মানুষ হয়ে গেছিস, সভ্য হয়ে গেছিস। হ্যাঁ, অনেক তখন বছর অসভ্য হয়ে গেল। ছিস সে কথা বলছি না, বলছি এখন তথাকথিত সভ্য হয়ে গেছিস। তো এটার তুলনায় গ্রামটা অতটা তো মানে গ্রামটা তো অনেকটা নগ্ন ছিল, অনেক সুবিধা ছিল না, অসুবিধা ছিল তখন আমাদের সময়। আমি যখন গ্রামে থাকতাম তখন তো, এখন তো তাও গ্রামে পাকা রাস্তা হয়ে গেছে, ভালোভাবে যাচ্ছে আসছে। এখন তো প্রতিটা ঘরে ঘরে বাইক, স্কুটি, কিছু না কিছু আছে। তখন একটা সাইকেল ছিল না, একটা সাইকেল যদি পেতাম না, তাহলে যদি একটু চালাতে দিত, বাস, তাহলে এই পাড়া ও পাড়া করে বেড়াতাম ওই সাইকেল নিয়ে। কি আনন্দ তখন, মানে হাতে পেয়েছি, মানে বিশ্ব পেয়ে গেছি। সাইকেল পাওয়া মানে বিরাট কিছু পেয়ে গেছি, ভাবা যায় না। আর আমজাম চুরি করতিস না? হ্যাঁ, আমার নিজেদেরই বাড়িতে আমজাম গাছ ছিল। এখন আছে সে গ্রামের বাড়ি? এখন আছে? হ্যাঁ, এখনো আছে, দাদা আছে ওখানে। হ্যাঁ, এখনো ওখানে আশেপাশের আম জাম প্রচুর। আমরা মানে পাশে একটা পুকুর আছে, যেটায় আমরা রোজই স্নান করতাম। পুকুর পাড়ে একটা জাম গাছ আছে। আগে স্নান করতে যাওয়ার আগে জাম গাছে উঠতাম, উঠে জাম খেতাম পেট ভরে, খেয়ে পরে ওই জাম গাছ থেকে পুকুরে লাফ দিতাম। মুক্ত দাঁত তো টেকে গেছে, বাড়ি গিয়ে ভাত আর খেতে পাচ্ছি না, কেন পেট তো এমনি ভরা, তার দাঁত টকে গেছে, তার জন্য আবার বকা খাওয়া। বেশ রঙিন জীবন না? খুব ভালো মানে জীবন। ঘুম থেকে উঠলো, মার খেয়ে, তারপর সকালে যা কিছু খেলো, স্নান করতে গেল, জাম গাছে উঠলো, জাম খেলো, পেট ভরে গেলো, জাম গাছ থেকে ঝাঁপ পুকুরে, পুকুর থেকে এসে ভাত খেলোই গেলো না স্কুল থেকে ফিরে কতক্ষণে খেলার মাঠ, আবার খেলার মাঠ, আবার পৃথিবীর জয় করে সন্ধ্যা এসে ওংমাং চুংমাং কী সব পড়লো কে আনে। সত্যি ওইভাবেই চলেছে। উফ, সেই দিনগুলো সত্যি খুবই মিস করি। আমার পরবর্তী প্রজন্ম, মানে আমার ছেলে, এই যে মানে ছিটে ফোটাও পায়নি ওরা, সুবিধা হয়তো অনেক পেয়েছে, কিন্তু সে অকৃত্রিম আনন্দটা পাচ্ছে না। অকৃত্রিম আনন্দ, মানে এখন খেলতে গেলে তো খরচা করে খেলতে হয়, পেট ভরে, মানে বুক ভরে নিঃশ্বাস নিয়ে, মানে একেবারে, মানে যাকে বলে পিওর অক্সিজেন, সেইটা তো এখানে পাবে না। কাদামাটি গায়ে মাখা, কাদা মাটি, ওই যে বললাম না, বর্ষাকালে তো মানে আরও বেশি আনন্দ হতো। এখানে পড়তাম, ওই ছিঁচড়ে গিয়ে কত দূর যেতাম, ওটাই আনন্দ। সারা মাঠ গায়ে কাদা টাদা লাগিয়ে বাড়ি এসেছি, ওইসব এখনকার প্রজন্ম মিঠু গন্ধ পাওয়া যাচ্ছে না, কি সুন্দর। ওইসব জিনিস কোথায় পাবো? আমি সত্যি, মানে আমি এত মিস করি বলার মতো না। মানে এই দিক দিয়ে বলতে পারি, মানে আমাদের এই টিনেজগুলো অনেকের থেকে বেশ লাকি। এই ব্যাপারে আমি অনেক কিছু পেয়েছি, মানে আমি গ্রামে যেহেতু পুরো ছোটবেলা নিংড়ে তুই উপভোগ করেছি, সত্যি বাদ যায়নি কিছু না, সত্যিই করেছি আমি। আর এমন হয়নি স্কুল থেকে মার খেয়ে পালিয়ে গেছিস? না, মার খেয়ে পালিয়ে যায়নি কোনোদিন। স্কুলে মার একদিন মারতো আর কি, মারতো একদিন। আমাদের আছে না, আরে ওর নামটা কি, ওই যে ভিতরে বাড়ি চাকদা, সুজিত? না সুখদেব না, যে এখন টিচারই করছে, প্রাইভেট টিচার, প্রাইভেট না, সরি, প্রাইমারি স্কুলের টিচার। আরে নামটা ভুলে যাচ্ছি, বসু, অঞ্জনের কাকানা জ্যাঠা ছিল আমাদের বিষ্ণুপুর স্কুলের ইতিহাসের টিচার, মৃত্যুঞ্জয় বোস, মারা গেছেন স্বর্গীয় মৃত্যুঞ্জয় বোস। একদিন শেষ পিরিয়ড চলছে, তখন আমি বোধহয় 7 কি 8-এ পড়ি, মানে ওনার লাস্ট পিরিয়ড, ওনার ইতিহাসের। আমি হয়তো তাকিয়েছিলাম, মানে আমাদের স্কুলটা ছিল তখন উপরে টিনই বোধহয় ছিল, স্কুলের মাঠের দিকে তাকিয়ে আছি, উনি পড়াচ্ছেন, উনি আমাকে খেয়াল করেছেন যে আমি পড়ার মধ্যে নিয়ে আমি মাঠের দিকে তাকিয়ে আছি, বেধড়ক মারল। আচ্ছা, আজও আমার মনে আছে সেটা পরে অন্যের উপর সন্ধিস তোর, যেটা আমার পিঠি যাবে। তখন তো চিনতাম, তখন তো আমি গ্রামে থাকতাম, থাকতো চাকদা ওদের বাড়িতে। সে আমার ওই দিনটার কথা এখনও মনে, সেই ওই দিন মার খেয়েছিল। এছাড়া মনে হয় না কোনো দিন স্কুলের টিচারের কাছে খুব একটা বকা হয়তো খেয়েছি, মার খেয়েছি। স্কুল তো পালাতিস প্রচুর? না, স্কুল পালাতাম, মানে যে খেলার জন্য? না, স্কুল ওই তখন আমাদের সময় ছিল খুব খেপ খেলার একটা ব্যাপার। না, আমরা স্কুল আমি কোনোদিন পালানুড়ি করিনি, অত সাহস ছিল না। পালি সিনেমাটা দেখিস? না, চাকদায় মাধ্যমিকের পরে চাকদা চিনেছি আমি। আচ্ছা, চাকদা চিনেছি মাধ্যমিকের পরে, তার আগে ঘোলার হিরো। হ্যাঁ, আমি চাকদায় হয়তো 6 মাসে 9 মাসে একদিন কারোর সাথে আসতাম, হয়তো বাসে করে, ভয়ে থাকতাম, আবার তার হাত ধরেই বাড়ি চলে যেতে হতো। চিনতাম না তো তখন কিছু।
তো সেই তখন আমি জায়গা কিছু থেকে চিনতাম না। সে এতে বেরিয়ে গিয়ে এই যে নৈহাটি কলেজে চলে গেলি, এটা তারপরে তো চাকদা তো 3-4 বছর এটা কেমন নিজেকে পুরো একলা মনে হতো না? না, তার মধ্যে তো আবার কিছু বন্ধু বান্ধব জুটে গেল বাপুজি স্কুলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন সুজিত, সুখেন, আর ওইদিকে আমাদের মানস বলে একজন আছে, মানস দে, একজন আছে ইন্দ্রদীপ লাহিড়ী, যে বোম্বে থাকে, তুই তো যোগাযোগ করেছিস, ও আছে, ওরা এইরকম কয়েকজন আরও আছে কিছু। তবে এই চাকদা আরেকজন ছিল না, ওই যে ওই বইয়ের দোকান ছিল বোধহয়, সুরজিৎ, আমাদের কলেজে পড়তো, আমাদের সাথেই পড়তো, মারা গেছে বোধহয় খুব সময়। সুরজিৎ লাইব্রেরির যে সুরজিৎ, সে তো মারা গেছে। ও তো আমাদের ব্যাচের, তো ব্যাচের ছিল, কিন্তু ওর সাথে তো আগেই সুরজিৎ আমাদের ব্যাচের। এই তো বাসে নেমে মন্দিরটা, কালী মন্দিরটা, হ্যাঁ ওদিকে ডানাতেই তো, অতটা ভালো মনে নেই, কিন্তু সুরজিৎ আমাদের ব্যাচে। তাই যাই, ওর সাথে আমার ছিল না, অতটা যোগাযোগ হয়তো ছিল না। সুখদেবের সাথে ছিল, এই ওদের সাথেই তো। তারপরে ছিল পাড়াডাঙ্গার তোর কী যেন নাম, আরে এমার, পাড়াডাঙ্গা এমার কে, আরে নামগুলো এখন আমার একটা ভুলে, আমাদের ব্যাচের ভুলন ছিল। হ্যাঁ ভুলন তো টিচার, হ্যাঁ টিচার এখন, ভুলন ছিল তো। তারপরে হচ্ছে, যদিও ওদের সাথে যোগাযোগ হয়েছে ইয়েতে গিয়েই, আরবিসিতে গিয়েই সব ওদের সাথে বন্ধুত্ব হয়েছে। তারপরে হচ্ছে মদনপুরের যে এখন শঙ্কর। তোর এমনি ডাকনাম কি ছিল তখন? আমার তো ডাকনাম তখন, মানে আমার ছোটবেলা থেকে আমার ডাকনাম ছিল গদন। হ্যাঁ, গদাধর বলতো। আমার এক নামটা মনে রাখি, আমার এক দিদি ছিল, মামাতো দিদি। কেন তুই বেশ গদাধরের মধ্যে নাম শুনতে? জানি না, ওই নাকি আমার নামটা দিয়েছিল ছোটবেলায়। তুই যা মার খেতিস বলে যাই, তো গদাধরের মধ্যে চেহারা তোর থাকার কথা নয়। না না, আমার চেহারা খুব একটা বিশেষ কিছু ছিল না কখনোই, এরকমই, মানে এর থেকেও রোগা ছিলাম মাধ্যমিকের সময়, পাশে পরে বোধহয় এর থেকে একটু রোগাই ছিলাম। আচ্ছা আচ্ছা। তুই এখন কি করিস? এখন আমি আমার যে ব্যবসা করি, পুরনো বস্তার, নতুন প্লাস্টিক, এইসবের ব্যবসা করি। আচ্ছা, আমরা তো 92 কলেজ থেকে বেরোলাম, তখনও কি তুই ঘোরা থাকতিস? না না, কি বললাম, 86-এ তো আমি চলে এসেছি। আচ্ছা, এই যে 92-তে পাস করার পরে দিদেন স্টেট, মানে তোর তখন যে অবস্থা ছিল, যা মানসিক প্রকৃতি ছিল, আর আজকে তুই সংসার করছিস, স্ত্রী সন্তান নিয়ে সংসার করছিস, এই যে দুটো অবস্থার মধ্যে এই যে দূরত্বটা, এই দূরত্বের তোর যে জার্নিটা, এটা যদি ছোটো করে একটু বলিস, মানে কীভাবে এখনকার অবস্থায় এলি? কারণ এই সময়টি তো আমরা কাউকে পাইনি না। না না না, তখন তো একরকম ছিল, মানে ধর 91-92 যখন আমরা বেরিয়ে এলাম পাশ করার পরে, তখনও আমি ব্যবসা টুকটাক, মানে পাশ করার 1-2 বছর মধ্যে ব্যবসা করেছি কি করিনি, এটা কি মানে পিতৃপুরুষের ব্যবসা? না না, আমার পিতৃপুরুষের কোনোদিন কোনো ব্যবসাই নেই। আমার বাবাও চাকরি করতো তৎকালীন উষা কোম্পানিতে, যাদবপুরে থাকতো, ওখানে। তো আমার দাদা এখন একটা বেসরকারি, মানে প্রায় শেষের দিকে, দাদারও বয়স হয়ে গেছে 57-58, আমুলে, ওই সল্টলেকে। তা আমাদের কোনো গোষ্ঠী কেউই পূর্ব, তুই বলতে প্রথম ব্যবসা। প্রথম তো দিদির বাড়িতে থাকতাম, দিদির বাড়িতে থেকে, এই দিদির বাড়িতেই, এই দিদি আমাদের ওই বাড়িতেই থাকতো। দিদি রিটায়ার্ড করে এসে, মানে জামাই রিটায়ার্ড করে এসে এই বাড়ি করার সময় ওখানেই থাকতো, তারপর বাড়ি করে চলে এলো, তখন ওদের সাথেই আমি থাকতাম। তা তখন তো নাটক ফাটক করে বেড়াতাম, আমাদের শিল্পী যখন। আচ্ছা, তুইও নাটক করতি? হ্যাঁ, নাটক করতাম। এটা জানাস না? অবশ্য চাকদা কৃষ্টিমূলক একটা চিন্তা ভাবনা প্রথম থেকেই ছিল। সুজিত, আমি, সুখেন, ওই ইন্দ্রদীপ লাহিড়ী, মানস না, মানস দে, যে আমাদের মানে আরবিসি স্টুডেন্ট, সে ইয়ের স্টুডেন্ট ছিল, একসাথে পড়তাম, হায়ার সেকেন্ডারি পড়ছি ওই বাপুজি স্কুলে। এরা একসাথে আমরা নাটক করতাম। তার মলয় তো ছিল, মলয় নাটকে ছিল না, মলয় তো তখন রাজার সাথে পরিচয় আছে। হ্যাঁ হ্যাঁ, রাজাদের সব নাটক করতে। রাজা করতো না আমাদের এতে, আমাদের এই শিল্পী জগৎ। তখন কয়েক বছর নাটকও করেছি। তারপরে আস্তে আস্তে ইয়েতে নাবা, টুকটুক করে ব্যবসায়। আমার এক বন্ধু আছে, আমার বন্ধু বলতে গিয়ে, আমার বন্ধু বললে হয়তো ওকে, বন্ধুর মধ্যে তো অনেক সংজ্ঞা আছে, বন্ধু বললে ওকে বোধহয় ছোটোই করা হয়, ওকে বন্ধুও ঠিক বলা যায় না। আজকে আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি, যেমন আমার দিদি, জামাইবাবু, এদের অবদান আছে, তেমনি আমার এই বন্ধু, বা আমার বলতে গেলে ব্যবসায়ের গুরু যাকে বলে,
যে ভাষায় বলে গুরু বলে না, যে শেখায় সব কিছু, তাকেই তো গুরু বলে। অবশ্যই সব নানা রকম গুরু আছে, নানা রকম শিক্ষা গুরু আছে, আমাকে ব্যবসায় নামিয়েছে, ব্যবসা বুঝিয়েছে, ব্যবসা শিখিয়েছে। আজ অবধি ওই আমাকে পিছনে, এখনো আমার পিছনে কোনো সমস্যায় পড়লে বেশ লাকি, এরকম বন্ধু পাওয়া খুব সমস্যা। সত্যি কথা বলতে কি, মানে ঈর্ষণীয় ব্যাপার একটা। আমি তো বলবো অন্য কেউ যদি এরকম বন্ধু পায়, মানে বিশাল ব্যাপার। খুব ভাগ্য হলে, আমার এই ভাগ্যটা হয়তো খুব ভালো, মানে এখনও স্টিল নাও, এখনও আমাকে আজকে অবধি মানে আমার গাইড করে আমাকে। মানে তুই তাহলে বলছিস কলেজ পাস করার পরে নাটক কবে করতি? কলেজ পাস করার আগে না পরে? আগে থেকেই তো, আগে থেকে করতিস। তারপরে কলেজ পাস করার পরে আস্তে আস্তে, তারপরে আস্তে আস্তে নাটকের মানে কলেজ পাস করার দিকে ডাইরেক্ট ব্যবসা ঢুকে যায়? এক বছর নাটক ফাটক তারপরেও করেছি। আচ্ছা, করেছি না, ওই ক্লাবের সাথে যেতাম এতাম, মানে ওখানেই আড্ডা ফাড্ডা ছিল আমাদের ক্লাবে সকাল সন্ধ্যে। মানে চাকরি বাকরির জন্য? চাকরি বাকরির জন্য, তার মধ্যে কয়েকবার পরীক্ষা দিয়েছি, যেমন তোদের ক্যালকাটা পুলিশে একবার এসআই পরীক্ষাও দিলাম, যেমন সুখেন আর আমি একসাথেই পরীক্ষা দিলাম। সুখেন তো হয়ে গেল, আমার হয়নি। যাই হোক, আমার অক্ষমতার জন্যই আমার হয়নি। তো এই তারপরে তো ব্যবসায়, আস্তে আস্তে ব্যবসায়, ওই ব্যবসায় নামিয়ে দিল, ওই দেখালো শেখালো, এইভাবেই চললো ব্যবসা। তারপরে ব্যবসা ধর 2002 সালে বিয়ে করলাম। এই ব্যবসা মানে করছিস, তখন তো আমাদের সবারই যা হয় আর কি, মানে কিছু একটা করবো, উই হ্যাভ টু ফাইন্ড সাম ফর অ্যাঙ্কারিং। হ্যাঁ, কোথাও নোংর করবো জীবনের তরিটাকে। তো সেখানে দাঁড়িয়ে হঠাৎ এই মানে এখন যে তোর ঘরণী, তাকে পেলি কোথায়? 2002 সালে না, আমি সময় না, আমি বলছি প্লেস, তাকে পেলি কোথায়? সে আমার এই বাড়ির থেকে 3 কিলোমিটার আমার বাড়ি থেকে দূরত্ব, তার বাড়ি। মানে সে কি তোর বাড়ির জ্যেষ্ঠরা কি দেখে না, তুই রাস্তায় দেখে? না 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 না, দেখাশোনা করে। এটা মেন হচ্ছে আমার বড়দি যে উপরে আছেন, সেই দেখাশোনা করে, বড়দির কাছেই তো থাকতাম, বললাম না। আচ্ছা, তার সেই দেখাশোনা করে এই সম্পর্কটা তৈরি হয়েছে। আর কলেজের প্রেমটা? কলেজের প্রেম বলতে ওটা একটা প্রেম ছিল না কোনো সেরকম, মানে জানে এরা, ওটা অন্য একটা মানে এটা তখন আবেগ ছিল না একটা। আচ্ছা, ওই বয়সে একটা আবেগ ছিল না। সে যে হারিয়ে গেল, আর কোনো সময় খোঁজার চেষ্টা করছে? হ্যাঁ, না, তারপরে তার সাথে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। এখন আর গত কয়েক বছর আর কোনো যোগাযোগ নেই, কথাও নেই। তবে আমার অন্যান্য এক বন্ধু মানুষ বলে যার কথা বলছে, ওর সাথে এখনও যোগাযোগ আছে। মানে ওরা যেহেতু ওরা নাটকটা নিয়ে আছে এখনও, এই শিল্পী চক্রের নাটকটা নিয়ে ওরা এখনও আছে, ওরা নাটক ফাটক কলকাতায় করতেও যায়, তখন ওদের সাথে কথা হয়, বা ওদের নাটক দেখতেও আসে। ওই পর্বটা মানে মানে ইয়ে হয়ে যাচ্ছে, বিলীন হয়ে গেছে। মানে সত্যি বিলীন হয়ে গেছে, কখনো মনে পড়ে না সেরকম আর হয় না। এখন যা অবস্থা, যে পজিশনে, যে ইয়ের মধ্যে আমরা আছি, তাতে আর ওইসব জিনিসগুলো আর আসে না, আর আসে না। এখন মনে হয় যেন এগুলো কিরকম একটা বোকামো ছিল, এগুলো মনে হয় এখন। না, কথায় বলে না যে প্রথম প্রেম ভুল মানুষের সাথে ভুল সময় হয়, তুই কি এটা বিশ্বাস করিস? হতে পারে, আমি ঠিক জানি না, মানে এই ব্যাপারটা আমার অতটা, মানে তুই এইবার অতটা অভিজ্ঞ নই বলছিস? আচ্ছা আচ্ছা, আমি এগুলো অতভাবে ভেতর দিয়ে ইয়ে করি। এই ব্যাপারে তোর অভিজ্ঞ বলে কাকে মনে হয়? চাকদা? না, আমাদের বন্ধুদের মধ্যে তো সেরকম কারোর ইয়ে নেই। হ্যাঁ, আমাদের এক বন্ধু আছে মানুষ, সে খুব প্রেম করতো, সে একটা প্রেমের একটা ইয়ে ছিল। আজকে ওর অনেকগুলো প্রেমিকা ছিল, কিন্তু এগুলো মানে ওই বয়সে যা হয় আর কি, আজকে একে ভালো লাগছে, কালকে তারে ভালো লেগে যাচ্ছে। মানে তাহলে তুই এই কথাটা কোনো মর্মার্থ বা এই কথাটা মূল্য তোর কাছে নেই? না, আমার যে প্রথম প্রেম ভুল মানুষের সাথে ভুল সময় হয়, খুব একটা আমি মানে এগুলো নিয়ে তলিয়ে ভাবিও নি। আর এখন তো প্রশ্নই ওঠে না, সময় নেই। সে তো স্বাভাবিক কথা। তো তুই এই যে তোর সংগ্রাম করে জীবন যুদ্ধটা সংগ্রাম করতে হয়েছে, একটু অবশ্যই করতে হয়েছে, এখনও স্টিল এখন করছি, আরও বেশি একটু করছি, যেহেতু আমি একটা প্রজেক্টে হাত দিয়ে দিয়েছি, তাতে আরেকটু বেশি করছি। এবং তার জন্য আমাকে ওই যে বললাম না, আমি যেটা ক্যামেরায় এখন বলতে পারছি না, যে বন্ধুর নামটা হচ্ছে কার্তিক দে, এইটুখানি বলছি। এখানেই তার তোকে সর্বতভাবে সাহায্য করছে, দেখাবো তোকে সব কিছু না ওনার, এই এটা অন ক্যামেরায় সেই কথাটা, মানে বাকি এগুলো বলা যাবে না। কিছু কিছু ব্যাপার তো দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের থাকে। তো এই যে তুই আজকে যে অবস্থায় এসছিস, যদি এই অবস্থায় না পৌঁছতিস তাহলে কি করতিস? এটা তো কি করে বলবো। মানে
প্রত্যেকটা মানুষে এসে তখন কি অবস্থা, ছোটবেলা আমরা রচনা লিখতো না যে জীবনের লক্ষ্য, এইম অফ লাইফ, একটা ইয়ে ছিল। তোর কি একটা অবচেতন মনে যখন সবে বুঝতে শিখেছি যে এইটা পৃথিবী, এখানে এত মানুষের যুদ্ধ করে, এখানে এত মানুষের উপকার করে, এত মানুষের অপকার করে, তখন অবচেতন মনে তুই কি ভেবেছিলি? তুই তো তখন ভাবিসনি যে তুই এই বিজনেস করবি। না না না, তখন কি ভেবেছিলি? আমার ইয়ে ছিল চাকরিরই। আচ্ছা, কীরকম চাকরি? যে কোনো সরকারি চাকরি। আচ্ছা, কিন্তু কোনো কারণে একবার চাকরি হয়েও গেছিলো একটা নেভিতে। তা সেটা আমার নিজের দাদারই একটু ভুলের জন্য, মানে ওর অতটা গুরুত্ব দেয়নি, তার জন্য সে আমার চাকরিটা হয় না। আমার ওটাও সিলেক্টেড হয়ে গেছিল, আমরা পেতাম না না না, তাইলে হয়তো এই অবস্থায় আমি থাকতাম না, হয়তো অন্যভাবে আরেকটা জীবনটা হতো, সেটা স্বাভাবিক। তখন আমি দিদি বাইরে ছিল হরিয়ানাতে, দিদিরা জামাইবুরা থাকতো, তখন ওখানে গিয়ে আমার চাকরিটা হয়ে যায়, সব কিছুতে আমি হয়ে যায়। হওয়ার পরে ওখানে কিন্তু ইয়ে লাগে, সার্টিফিকেট লাগে। আর তখন ওটার ঘটনাটা ছিল বোধহয় 86-87 সাল, মাধ্যমিক পাশ করেছি আমি 85-86 হবে ওটা। তখন কিন্তু আমাদের সার্টিফিকেট বা মার্কশিট কিন্তু সঙ্গে সঙ্গে আসতো না, মনে আছে? না, আসতো না তো। তখন তো আর ফোন ছিল না, তখন চিঠিতে কিন্তু আমাদের আদান প্রদান, মানে কথাবার্তা হতো বাড়ির আত্মীয়দের সাথে। তা আমি দাদারে যথারীতি চিঠি লিখলাম ওখান থেকে, হরিয়ানা থেকে, যেরকম আমার ওটা এসছে কিনা দেখ, আসলে ওটা আমি তাহলে যাবো, গিয়ে নিয়ে আসবো। তো ও কী করলো, হরিয়ানায় কেন? হরিয়ানায় ছিলাম আমি, দিদি ওখানে পোস্টিং ছিল যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানেই গেছি। একজন অফিসার মানে ওখানে বলে দিয়েছিল যে ওনাকে বা শালাকে তাহলে ঢুকিয়ে দিই। এখন হচ্ছে আমার এখানে আমার বিআরওতেই যখন রিক্রুটিং হচ্ছে, ওর চেহারা লম্বা টম্বা আছে, মাধ্যমিক পাসও, তখন মাধ্যমিক পাস করেই গেছি। তো যাই হোক, দাদাকে চিঠল, দাদা আবার প্রত্যুত্তরে লিখলো যে না এখনও আসেনি, হলো না চাকরিটা। আমি বাড়ি আসলাম, এসে স্কুলে গেলাম, বলো অনেক দিন, স্কুল তখন বলছে অনেক দিন আগে এসছে। আচ্ছা, তো দাদা তো গা করেনি ওইটাই এই ইয়েতে চাকরি। তারপর তো আস্তে 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 তারপরে তো ইয়েতে ভর্তি হলাম আরবিসিতে। হ্যাঁ, তারপরে যা হওয়ার পরবর্তী ক্ষেত্রে যেগুলো হওয়ার হয়েছে। এই যে ঘোলা, তারপর পাশের গ্রাম, তারপর বাপুজি, না তারপর বিষ্ণুপুর, তারপর বিষ্ণুপুর, তো এই যে এতগুলো জায়গায় গেলি, সবচেয়ে কোন জায়গায় তোর এখনো মনে করে ছবির মতো পরিষ্কার? বিষ্ণুপুরে তো অনেক বছর কাটিয়েছি, মানে 5 থেকে 10 না 6 থেকে 10 অনেক বছর কাটিয়েছি। ওই তখনকার দিনের যে দোকানগুলো, রাস্তার ইয়ে ছিল, কী ছিল, সেগুলো এখনও আমার চোখে ভাসে, এখনও পুরো ভাসে। এখন তো পুরো চেঞ্জ, এখন তো বড় বড় বিল্ডিং হয়ে গেছে, বড় বড় রাস্তা, অনেক চওড়া ঝকঝকে রাস্তা, তখন তো এসব ছিল না। এখনও আমার কাছে ওইগুলো চোখে ভাসে সব। যে দোকানটা টিফিনে করে খেতে যেতাম, সেগুলো এখনও ভাসে। তখন আমাদের বাস ভাড়া লাগতো 5 পয়সা, যেতে 5 পয়সা, আসতে 5 পয়সা বাস ভাড়া। সহজ জীবন ছিল। হ্যাঁ, তো তার চেয়ে এখন তুই ভালো জানা, কত সুযোগ সুবিধা থাকলে এখন তো চাপ বেশি না, অনেক রকম চিন্তা। তখন তো এইসব চিন্তা ছিল না, পড়তে হতো, পড়াশোনা করতাম একটু, খেলা না, তারপর আর কিছু কাজ, খেলা, ছুটি করা, এই পাড়া করা। সত্যি সহজ জীবন ছিল, পড়া আর খেলা, অনেক সহজ জীবন। এর বাইরে কোনো সময় কিছু ভাবাই না, লাইফে কী করবো এসব তখন চিন্তাই করতাম না। তো এইসব এই কাজকর্মের মধ্যে ঘুরতে যাস না কোথাও? না, ঘোরার ব্যাপারে বিশেষ না, ঘুরতে গেছি, ফার্স্ট ঘুরতে গেছি তখন বোধহয় আমি বাপুজিতে পড়ে। না, বাপুজিতে পড়ি। আচ্ছা, বন্ধুদের সাথে দীঘা। এই আমি ছিলাম, বাঙালির দীপুদা, হ্যাঁ, সুজিত ছিল, ইন্দ্রদীপ ছিল, মানুষ বলেছিল যে আরও 1-2 মিলে ফার্স্ট বোধহয় গেছিলাম দীঘা ঘুরতে, বাইরে দূরে, ওটাই আমার কাছে দূরে ঘুরতে যাওয়া। আর তারপর এমনি ঘুরতে কোথাও? তারপরে আরও গেছি ঘুরতে, তারপরে মানে ঘোরা ব্যাপারে অতটা শখ না, যাই ভালো না, তখন ছিল। তারপরে গেছিলাম দার্জিলিং, গ্যাংটক, বন্ধুদের, তখন নাটক করতাম, তখন 2000 সালে, তখন 2000 সালে বন্যার সময় গেছিলাম দার্জিলিং, গ্যাংটক। শিল্পী চক্রের বন্ধুবান্ধব, সুকেন ছিল, সুজিত ছিল, সবাই ছিল। ও কলেজের আরও ছিল কয়েকজন তখন। তাহলে এই যে তবে স্থিতিশীল জীবন, তুই এর বাইরে
তোর শখ বলতে তুই বলছিস যে আমি ব্যবসা নিয়ে আছি, ওই নিয়েই বেশ ভালো লাগে, পুরনো স্মৃতিও বেশি মনে পড়ে না, মানে সেই সময়কার। আর এই মানে অলস সময় কী করিস, মানে যখন কোনো কিছু কাজ নেই, বাড়িতে সব কাজ সম্পৃক্ত সম্পূর্ণ হওয়ার পর 7টা সাড়ে 7টায় বাড়িতে ঢুকে যাই প্রতিদিনের। এটা আমার বহু বছর ধরে এটা রুটিন চলছে। বাড়িতে ঢুকে বাড়ির পরিবারের সাথে থাকি, ব্যাস টিভি দেখি, গল্প মানে ব্যাস। বা কোথাও তোকে যদি অতিরিক্ত পয়সা দেওয়া হয়, আমাদের সবাই এটা বলে আর কি, যে মানুষের স্বভাব চেনা যায়, শখ চেনা যায় তার বাজে খরচাতে। তাহলে তোকে যদি অতিরিক্ত পয়সা দেওয়া হয় যেটা তোর কোনো বাজেটের মধ্যে পড়ে না, তাহলে তুই কী করবি? গান শুনবি, না সিনেমা দেখবি, না ঘুরতে যাবি, না ঘুমাবি? খুব বেশি হলে ঘুরতে যাওয়া, এর বেশি কিছু না। গান সিনেমা দেখে এখন আর ইয়ে নেই। আগে খুব সিনেমা দেখেছি কলেজ থেকে, মানে আরবিসিতে যখন পড়তাম তখন আমি শুধু মাঝে মাঝেই চলে যেতাম এই হলে ওই হলে সিনেমা দেখতাম। এখন আর সেটার কিছুই নেই। তো এই যে এতদিন যাবত এই যে আমরা প্রত্যেকে যে প্রশ্ন করা হয়, এত বছর বাদে আমরা যে এক জায়গায় হলাম, এই যে বেশ ছিলি তো, দিব্যি ছিলি, নিজের সংসার, নিজের স্ত্রী পুত্র সন্তান, নিজের পরিবার, নিজের ঘর। এই যে হঠাৎ করে 18 আরবিসিয়ান্স একটা গ্রুপ তৈরি হলো, 3 দশক আগে হারিয়ে যাওয়া ছেলেপিলেগুলো কিছু মনে পড়ছে, কিছু মনে পড়ছে না, সব এক জায়গায় হলো। এটা তোর কেমন মনে হয়? এটা ভালো, তোর মনে হয় বিরক্তি সঞ্চার না? একটুও না। হয়তো আমি পার্টিসিপেট করতে পারি না প্রোগ্রামগুলোতে, সেটা কিছুটা আমার হচ্ছে কাজের ইয়ের জন্য, আর কিছুটা আমার গাফিলতি। আমি পুরোপুরি কাজের মানে দোহাই দেওয়া ঠিক না, ভুল মিথ্যে কথা বলা হবে, কিছুটা আমার গাফিলতি। কিন্তু এই উদ্যোগটা খুবই প্রশংসনীয় এবং খুবই ভালো। এতে অন্তত একসাথে হচ্ছে অনেকজন, তাদের আলাপ আলোচনা, হাসি ঠাট্টা, এতে তো একটা। তুই তো গ্রুপে কিছু পোস্ট করিস না বিশেষ? এই জিনিসটাতে আমি বলেছি, আগেও বলেছি তোকে আমি, যে আমি সোশ্যাল মিডিয়ায় আমি খুব দুর্বল। আমার ঠিক পছন্দ, আমি কিন্তু সবগুলো ফলো করি। আচ্ছা, তোর প্রতিদিনের লেখাগুলো আমি ফলো করি, পড়ি, বা অন্যান্য ওদেরগুলো টুকটাক পড়ি। সব পড়তে পারি না, টুকটাক পড়ি। এখন তো গত 1 বছর ধরে তো একটু বেশি মানে। তুই কি মনে করিস যে এই যে তুই গ্রুপে লিখছিস না, এটা গ্রুপের ক্ষতি করছে না উন্নতি করছে? তোর লেখার ওপরেই গ্রুপের কোনো প্রভাব পড়ে তোর কি মনে হয়? আমি তো লিখিনি, যে এমন কিছু লিখিনি যেটা আমাকে শাবাশি দিয়েছে কেউ বা আমার বিরূপ হয়েছে, অভিজ্ঞতা আমি বলতে সেটাই বলছি। তো তুই যে লিখছিস না, এটা তো মনে হয় না এটা গ্রুপের লেখা উচিত? লেখা অবশ্যই উচিত, সবাই লিখছে, আমি কেন লিখছি না? লেখা উচিত। কিন্তু ওই যে আমি বললাম আগে, যে আমি এই ব্যাপারটা আমি অতটা ইন্টারেস্ট নই, বা অতটা সিরিয়াসলি ভাবিও না এই জিনিসটাকে। এখনও আমি ভাবি না। আমি মোবাইল আমার কাছে আছে ঠিকই, কিন্তু আমি অত মানে ভিতরে যাই। এই যে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে, সেইটা নিয়ে যে এত জোর যার সবাই বেরোচ্ছে, এই করছে, আমি কিন্তু মনে মনে এটা এড়িয়ে চাইছি। কিন্তু ওই যে বেরিয়ে সবার সাথে রাস্তায় নামা, সেটা যেন আমার কাছে কীরকম একটা মনে হয় যে না, অতই আমার ঠিক ভালো লাগে না। আচ্ছা, মানে তুই বলতে চাইছিস সমষ্টি মিলে কোনো কাজ করাটা তোর কাছে খুব একটা প্রীতিজনক নয়? আগে ছিল, খুব আগে যখন ছিল, তারপর আস্তে আস্তে কী জানি কেন ওইটার থেকে দূরে সরে আসলাম, আমি নিজেই জানি। সত্যিই এখন আমি একটু দূরে সরে। সেই জন্য যদি আবার দেখা কোনোদিন, আবার দেখা গেছিস কোনোদিন? কোথায়? আমাদের যে কলেজে আমাদের ব্যাচের রিউনিয়ন আর কি, আবার দেখা যে প্রোগ্রামটা হয়। আমি যাইনি তো, আমি কী বললাম, আমি একদিনও যেতে পারিনি। এবছর যাবি? এইবার তো ডিসেম্বরে, তো ডিসেম্বর জানুয়ারিতে হয়। হ্যাঁ, দেখি আমার এই কাজের তখন যদি মানে তখন হয়তো ঢুকতেও পারি বাড়িতে, জানি না, বলতে পারছি না। তবে এই বছর না হলেও আগামী বছর আমি একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পর আমি কিছু কিছু জিনিস আমার চেঞ্জ করব। আচ্ছা, এথিক্স চেঞ্জ করব, এথিক্স কিছু চেঞ্জ করব। আস্তে আস্তে জীবনে এইভাবে এথিক্স চেঞ্জ করা যায় না? না, কিছু কিছু চাপ সরে গেলে, অনেক চাপ আছে, সেই চাপগুলো আস্তে আস্তে একটু একটু সরে গেলে বা হালকা হলে, বা আগামী দিনে যদি দেখতে পাই, বুঝতে পারি, দেখতে তো পারা যায় না, সেই দিব্য জ্যোতি নেই, এমনি এটা অনুভব করা যায় যে না ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা হবে না, তখন কিন্তু কিছু কিছু এই জিনিসগুলোকে তখন একটু মানে নিতে হবে। যে এই যে 18 আরবিসিয়ান্সের মধ্যে আবার এই যে একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সহৃদয় সৃষ্টি, এবং সহৃদয় যে বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন যাচ্ছি, যতটুকু সামর্থ্য ততটুকু নিয়ে যাচ্ছি, দাঁড়াবার চেষ্টা করছি।
এইটা তোর কি মনে হয় অ্যাজ এ মেম্বার অফ 18 আর বিজনেস? খুব ভালো। ওই যে বললাম সব মানে প্রতিটা মানে উদ্যোগই ভালো এবং এগুলো করা উচিতও আমাদের, কিন্তু ওই যে আমি এত মুখে বলতে পারছি না এত বড় বড় কথা, যেহেতু আমি নিজে সামিল হতে পারছি না, কিন্তু আমি মনের থেকে ইয়ে করছি এগুলোকে, এবং আমি মনে করি আরও বেশি উদ্যোগী হওয়া উচিত আমাদের। কিন্তু তোর মনে কোনো প্রস্তাবনা সহৃদয় সম্বন্ধে? না, কোনো প্রশ্ন নেই, তোরা যে করছিস বা প্রস্তাবনা নতুন কিছু এরকমভাবে করা যেতে পারে? না না, ঠিক আছে, যেরকম হচ্ছে চলছে ঠিক আছে। তারপর এই যে বিভিন্ন কারণে বিভিন্ন সময় এই যে আমাদের বন্ধুবান্ধবরা কিছু অনুদান দিচ্ছে বা বার্ষিক প্রোগ্রামে অনুষ্ঠানের সময় অনুদান দিচ্ছে, এই টাকা পয়সাগুলো কোথায় কি হচ্ছে এই সম্বন্ধে কোনো কৌতূহল? প্রশ্নই ওঠে না, কারণ আমাদের একজন আরেকজনকে পুরোপুরি বিশ্বাস করতেই হবে, এখানে কোনো রাস্তা নেই। হ্যাঁ, আমি যদি তখনই আমি আমি যদি সরাসরি ওই ইয়েগুলোর মধ্যে যদি আমি ঢুকতে পারি, তাহলেই তো আমি মানে বুঝতে পারি বা প্রশ্ন করতে পারি। আমি যেহেতু কার্যগুলোর মধ্যে সরাসরি ঢুকতে পারছি না, তাহলে আমি কি করে এই প্রশ্নটা তুলি বা এই সংশয়টা আসবেই বা কেন তখন আমার মনে আসাটাও ঠিক না। এটা একটা কথা, আসবে কেন সংশয়টা, এটা একটা প্রশ্ন। এই যে 18 আর বিজনেসে ওয়ার্কিং কমিটি বলে একটা কমিটি আছে, তুই কি মনে করিস এটা কোনো দরকার আছে? না, অবশ্যই দরকার আছে, সবারই থাকা দরকার, একটা কমিটি থাকা দরকার। তাদের নিজে মানে কোনো একটা কাজ করতে গেলে একটা কমিটির মাধ্যমে করাই ভালো, দায়িত্বগুলো তাহলে সেইভাবে ভাগ হয়ে যায়। আর নাইলে যদি ছড়ানো সবাই থাকে তাহলে ঠিকমতো কাজটা ঠিকমতো হয় না। দরকার আছে ওয়ার্কিং কমিটি হোক, অসুবিধার কী আছে? এটা ভালো কথা বললি, বেশ, একটা ওয়ার্কিং কমিটি থাকা দরকার। এই যে ওয়ার্কিং কমিটি আছে বা 18 আর বিজনেস আছে বা সহৃদয় আছে, এই সবের তুই একজন, এই সম্বন্ধে তোর কি অনুভব? এটাই কোনো গর্বের কারণ হতে পারে কি? নিজের কাছে তো গর্বের মনে হয় যে আমার বন্ধুরা এই ভালো ভালো কাজগুলো করছে, সমাজসেবামূলক কাজগুলো করছে, বা একজন আরেকজনের সাথে সেই 30 বছর 32 বছর আগে ছেড়ে চলে যাওয়া, তারপর আবার এক জায়গায় হওয়া, অবশ্যই গর্বের ব্যাপার, অবশ্যই আনন্দের ব্যাপার। এবং যারা এইগুলোর মানে যেমন তোর মতো কয়েকজন যারা আছে এগুলো নিয়ে খুবই মানে এগিয়ে যাচ্ছে, কাজ করছে, তাদেরকে ধন্যবাদ দেওয়া খুবই উচিত। আর তোর নিজের সম্বন্ধে কি মনে হয়, এই যে আজকে তুই যে সমাজে যেখানে দাঁড়িয়ে আছিস, সংসার প্রিয়জন পরিজন নিয়ে, তুই নিজেকে কি আদর্শ পুরুষ হিসেবে নিজে মনে করিস? না না, আমি আদর্শ পুরুষ কী করে মনে করবো? আমার কি ভুল নেই? আমার কি কোনো ভুল কাজ করিনি, কোনো ভুল ভাবিনি? আমি কি করে নিজেকে আদর্শ পুরুষ ভাববো? আচ্ছা, এটা হয় নাকি? আমি আমার কর্মক্ষেত্রে গিয়ে কত রকম হয়তো ভুল করেছি বা কারোর আঘাতও করেছি মনে, হয়তো জীবনে এরকম আমি জানি না, হয়তো সেই আঘাতগুলো তাদের কাছে তোর জ্ঞাতসারে জানা আছে কি এরকম কোনো ভুল করেছিস যেটা যদি তোর আফসোস হয়? না, সেরকম কিছু ভুল তো মনে পড়ছে না, কিন্তু হয়তো আমার এখনও আমি সেটা জানি না আমি কি ভুল করে এসেছি, সেগুলো হয়তো আমি করেছি, যার জন্য হয়তো সে কষ্ট পেয়েছে, সেই লোকটা কষ্ট পেয়েছে, হয়তো আমি জানি না সেটা, এগুলো হয়তো হয়েছে, কিন্তু আমি জানি আমার এখনও মানে আমার অনুধাবন আমি করতে পারছি না যেরকম হয়েছে কিনা। মানে তবে হ্যাঁ, এই যে বললি না আদর্শ পুরুষ বলতে, আদর্শ মানুষ বলতে, না না, আমি নিজেকে কী করে বলি না, সে আদর্শ পুরুষ বা আদর্শ মানুষের রূপরেখা আমরা শিখেছি, পড়েছি, সে সমস্ত অনেক গুণই আমাদের মধ্যে নেই। হ্যাঁ, কিন্তু তুই যে অবস্থায় আজ দাঁড়িয়ে আছিস, সে অবস্থায় কি তুই নিজের প্রতি নিজে গর্ব করতে পারিস যে না আমি যা করি ঠিক? না, সব কিছুতে তো গর্ব করার মতো আমি এমন কিছু করিনি, সব কিছু যে আমি নিজেকে গর্ববোধ করব, মানে নিজের প্রতি তোর কোনো অহংকার? না, কোনো অহংকার করার মতো আমি এমন কিছু করিনি, না, কেন এমন কিছু আমি করিনি যার জন্য আমাকে অহংকার করতে হবে। যেগুলো করেছি এগুলো হচ্ছে না, অহংকার না, কাউকে না দেখাতে পারিস সেটা আলাদা ব্যাপার, না আমি বলছি যে নিজের প্রতি নিজে অহংকার, যে আমি যা পেয়েছি আমি যা করেছি ঠিক করেছি, ভুল করেছি। আমার ইয়ে কিন্তু বেশি না, এক্সপেকটেশন আমার কিন্তু খুব বেশি না, হাই না, এটা ঠিক। এটা আমার পরিবার বলে বা আমার বন্ধু বান্ধব দু একজন এখানকার বলে বা আত্মীয়স্বজনরা বলে যে আমার ইয়েটা, ওই যে বললাম না আমি 7টা 7:30 ঠিক ঢুকে যাবো ঘরে, মানে তুই যাবেই তাতেই সন্তুষ্ট? আমার অতটা ইয়ে নেই আমার। মানে তুই কোনো অন্যায় করিসনি, এটাই তোর অহংকার?
না অহংকার অন্যায় আমি কী বললাম, অবচেতন করতেও পারি। ছোটোবেলায় কি করিনি, কত কাজ করেছি, কত দৌড়াদৌড়ি বদমাইশি করেছি, সেগুলো তো আমার জীবনেই আমি করেছি সে একটা সময়। মানে জীবনে তাহলে হয়তো বুঝিনি। তাহলে যদি বলি, তাহলে যদি প্রশ্ন এরকম হয়, তো জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্ত বা সবচেয়ে সুখের মুহূর্ত বললে তুই কোনটাকে উল্লেখ করবি? সবসময় সুখ, সবসময় দুঃখ থাকে বলে সুখটার এত মানে প্রয়োজন মনে হয় না। তাহলে তুই কোনটাকে উল্লেখ করবি জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত, সবচেয়ে দুঃখের মুহূর্ত? ছোটোবেলাটাই ভালো ছিল বেশি। না সেটা আলাদা কথা, সেটা পিরিয়ড বলছিস। আমি বলছি সবচেয়ে দুঃখের মুহূর্ত বা সবচেয়ে সুখের মুহূর্ত বলতে দুঃখ পেয়েছিলাম যখন বাবা মারা যায় আমার। তখন আমার বয়স ছিল বোধহয় 10-11 বছর। আচ্ছা, এটা একটা আমার দুঃখ, আজও নেই বাবা। তা থাকলে হয়তো ভালো হতো মনে হয় এখন আরও বেশি করে, যেহেতু নেই। মা আছেন বেঁচে এখন, মার বয়স প্রায় 90-92। এটা একটা দুঃখের ব্যাপার, বাবা চলে যাওয়াতে অল্প বয়সে। আর সুখের মুহূর্ত বললে সবচেয়ে আনন্দ পেয়েছিস? তো সারা চলছেই, প্রবল সুখ পেয়েছি বা প্রবল সেরকম কিছু নেই। ঠিক আছে, যা হয়েছে আমি মনে করি আমার জন্য যথেষ্ট। মানে দৈনন্দিন জীবনে তোর মধ্যে বিশেষ রেখাপাত করে না, স্বাভাবিক ছন্দে জীবন চলছে, স্বাভাবিক ছন্দে চলছে। এটাই তোকে জানো, যে কোনো বড় অঘটন কিছু ঘটছে না, এখনও ঘটেনি, সেরকম মনে পড়ে না কিছু এখনও। ঠাকুর ইচ্ছায় বা ঈশ্বরের কৃপায় এখনও সেরকম কিছু আমি বড় অঘটন মানে ঘটেনি এখন। যেগুলো মানুষের জীবনে টুকটাক ঘটে থাকে ওগুলো তো ঘটবে, স্বাভাবিক চলতে গেলে অনেক কিছুই হয়, ওইগুলো তো মেনে নিতে হয়। এই যে স্বাভাবিক জীবনযাত্রা সম্বন্ধে আমরা অনেকেই খুব অসহিষ্ণু বোধ করি, কি চলছে এইভাবে থাকা যায়, মানে জীবন বলতে তুই এটাই মনে করিস? এরকম আমার কাছে কোনো মানে আফসোসের কিছু নেই। আমি যা কর্ম করব আমাকে তো ঠিক সেইটাই আমাকে ফলটা পাবো। আমি কেন আফসোস করতে যাব, আমি প্রচুর পাইনি কেন, পাইনি, আমি সেরকম চেষ্টা করিনি তাই আমি সেরকম কিছু ফল পাইনি, তার জন্য আফসোস করার কিছু নেই। আফসোস কেন করতে যাব? অনেকে বলতে পারে না কথাগুলো এইভাবে। না না।